ডিয়ার স্টুডেন্টস, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লেসনে। আজ আমরা খুব ইম্পর্ট্যান্ট একটি গ্রামাটিক্যাল টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। এসএসসি এবং এইচএসসি স্টুডেন্টদের জন্য এটি খুব ইম্পর্ট্যান্ট একটি টপিক। যেহেতু রাইট ফর্ম অফ ভার্বসে আমাদের অনেকগুলো রুলস শিখতে হয়, সেজন্য পুরো আলোচনাটিকে আমি কয়েকটি ভাগে বিভক্ত করেছি। আজকের ভিডিওতে আমরা কিছু বেসিক রুলস নিয়ে আলোচনা করব, তবে প্রত্যেকটি রুল খুবই ইম্পর্ট্যান্ট। এই রুলসগুলো বুঝতে না পারলে পরবর্তী রুলসগুলোতেও তোমাদের সমস্যা থেকে যাবে। সুতরাং এই রুলসগুলো খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে। সো লেটস গেট স্টার্টেড। রুল 1, সিম্পল প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। অর্থাৎ টেন্সটি যদি সিম্পল প্রেজেন্ট হয় এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। তো সিম্পল প্রেজেন্ট টেন্স নিয়ে তোমাদের সবারই আইডিয়া আছে, অর্থাৎ যেই টেন্স দ্বারা কোনো জেনারেল স্টেটমেন্ট বোঝানো হয় সেটি হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, অথবা যে টেন্সের কাজ সাধারণভাবে সংগঠিত হয় সেটি হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। এ ধরনের ক্ষেত্রে সাবজেক্টটি যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলেই ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। যেমন মিস্টার জামিল টিচ আস ইংলিশ, অর্থাৎ মিস্টার জামিল আমাদেরকে ইংরেজি পড়ান। এটি একটি জেনারেল স্টেটমেন্ট, সুতরাং এটি সিম্পল প্রেজেন্ট টেন্স। এখানে সাবজেক্ট হচ্ছে মিস্টার জামিল, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সুতরাং টিচ এর পরিবর্তে আমাদের কি ব্যবহার করতে হবে? টিচ এর পরিবর্তে আমাদের ব্যবহার করতে হবে টিচেস, অর্থাৎ ভার্বের সাথে ইএস যুক্ত হবে। এভাবেই সাধারণভাবে সংগঠিত হয় এমন যে কোনো কাজ যদি বোঝানো হয় এবং সেক্ষেত্রে সাবজেক্টটি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে। নাও উই হ্যাভ গট অ্যান ইম্পর্ট্যান্ট নোট হেয়ার, সেটি হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, হিস্ট্রিক্যাল ইভেন্ট, রিপিটেড অ্যাকশন বোঝালে ভার্ব সবসময় সিম্পল প্রেজেন্ট টেন্সে হয়। অর্থাৎ এতক্ষণ আমরা জেনেছি যে সাধারণভাবে সংগঠিত কোনো কাজ যদি বোঝায় তাহলে সেটি সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, কিন্তু এছাড়াও যদি কোনো ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য বোঝায়, হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা অভ্যাসগত কাজ, হিস্ট্রিক্যাল ইভেন্ট বা ঐতিহাসিক ঘটনা, রিপিটেড অ্যাকশন বা বারবার সংগঠিত হয় এমন কোনো কাজ যদি বোঝায়, তাহলে সেটিও সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। সুতরাং এক্ষেত্রেও সেম নিয়ম প্রযোজ্য, সেটি হচ্ছে সাবজেক্টটি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে। যেমন দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, অর্থাৎ সূর্য পূর্ব দিকে ওঠে। আমরা জানি এটি একটি চিরন্তন সত্য এবং এখানে সাবজেক্ট হচ্ছে দ্য সান, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সুতরাং এখানে ভার্বের সাথে এস যুক্ত হবে, সেক্ষেত্রে আমাদের লিখতে হবে রাইজেস, অর্থাৎ দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। সিমিলারলি দ্য ট্রেন লিভ অ্যাট 9 PM এভরি ডে, অর্থাৎ ট্রেনটি প্রতিদিন রাত 9টায় ছেড়ে যায়। যেহেতু এখানে এভরিডে কথাটি আছে, অর্থাৎ প্রতিদিনই একই ঘটনা ঘটে, সুতরাং এটি হচ্ছে রিপিটেড অ্যাকশন এবং এখানে সাবজেক্ট হচ্ছে দ্য ট্রেন, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সুতরাং এখানেও ভার্বের সাথে এস যুক্ত করতে হবে। তাহলে লিভ এর পরিবর্তে আমাদের লিখতে হবে লিভস, অর্থাৎ দ্য ট্রেন লিভস অ্যাট 9 PM এভরি ডে। সো ডিয়ার স্টুডেন্টস, আশা করি রুলটি বুঝতে পেরেছ সবাই। এক্ষেত্রে মেইন বিষয় হচ্ছে যদি সিম্পল প্রেজেন্ট টেন্স থাকে এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে। রুল 2, বর্তমানে চলমান কোনো কাজ নির্দেশ করতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এক্ষেত্রে সাধারণত নাও, অ্যাট দিস মোমেন্ট এরূপ সময়বাচক শব্দ উল্লেখ থাকে। অর্থাৎ কোনো টেন্স দ্বারা যদি এমন বোঝায় যে কোনো কাজ বর্তমানে চলছে,
তাহলে সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এবং এটি বোঝার একটি সহজ উপায় হচ্ছে সাধারণত এ ধরনের সেন্টেন্সে নাও, অ্যাট দিস মোমেন্ট এই ধরনের সময়বাচক শব্দ উল্লেখ থাকে। যেমন দ্য গার্ল সিং আ সং নাও। এখানে খেয়াল করে দেখো নাও শব্দটি আছে, এটি দেখে আমরা বুঝতে পারছি এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে সিং এর পরিবর্তে আমরা কি লিখব? ইজ সিঙ্গিং। যেহেতু এটিকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে সেজন্য একটি অক্সিলারি ভার্ব বসাতে হবে। এখানে যেহেতু সাবজেক্ট হচ্ছে দ্য গার্ল অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য এর সাথে ইজ ব্যবহৃত হয়েছে এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। অনুরূপভাবে মাই সিস্টার ওয়ার্ক ইন দ্য গার্ডেন অ্যাট দিস মোমেন্ট। এখানে অ্যাট দিস মোমেন্ট ফ্রেজটি যুক্ত আছে, এটি দেখে আমরা বুঝতে পারছি এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সুতরাং ওয়ার্ক এর পরিবর্তে কি ব্যবহৃত হবে? ওয়ার্ক এর পরিবর্তে ব্যবহৃত হবে ইজ ওয়ার্কিং, কারণ এখানেও সাবজেক্ট হচ্ছে মাই সিস্টার অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য অক্সিলারি ভার্ব ইজ যুক্ত হয়েছে এবং ভার্ব ওয়ার্ক এর সাথে আইএনজি যুক্ত হয়েছে। তাহলে পুরো সেন্টেন্সটি হচ্ছে মাই সিস্টার ইজ ওয়ার্কিং ইন দ্য গার্ডেন অ্যাট দিস মোমেন্ট। তাহলে এই রুলটি থেকে আমরা কি জানতে পারলাম? এই রুলটি থেকে আমরা জানতে পারলাম যদি কোনো কাজ বর্তমানে চলছে এমন যদি বোঝায় তাহলে সেটি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এবং এক্ষেত্রে সাধারণত নাও, অ্যাট দিস মোমেন্ট এই ধরনের কোনো সময়বাচক শব্দ যুক্ত থাকবে। রুল 3, এটি খুব ইজি একটি রুল। সেটি হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি আমরা হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড দেখি তাহলে এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। যেমন উই হ্যাভ উইন দ্য গেম। এখানে সাবজেক্টের পর আছে হ্যাভ, সুতরাং এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এখানে মেইন ভার্ব হচ্ছে উইন, আর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ওয়ান, সুতরাং সেন্টেন্সটি হবে উই হ্যাভ ওয়ান দ্য গেম। সিমিলারলি হি হ্যাজ ড্যাশ আ নিউ ক্যামেরা। এখানে সাবজেক্টের পর হ্যাজ যুক্ত আছে এবং এরপর ভার্ব আছে বাই। আমরা জানি এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বট, সুতরাং এখানে বাই এর পরিবর্তে বসবে বট। তাহলে পুরো সেন্টেন্সটি হচ্ছে হি হ্যাজ বট আ নিউ ক্যামেরা। রুল 4, এটি খুবই ইম্পর্ট্যান্ট একটি রুল। অতীতে একটি কাজের পূর্বে বা পরে আরেকটি কাজ হয়েছিল এরূপ বোঝাতে বিফোর এর পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স এবং পরে সিম্পল পাস্ট টেন্স হয়। অর্থাৎ যদি কোনো সেন্টেন্সে আমরা দেখি যে দুটি কাজ সংঘটিত হয়েছিল, দুটি কাজই অতীতে হয়েছিল, যদি এমন হয় একটি কাজের পূর্বে আরেকটি কাজ হয়েছিল তাহলে সেই সেন্টেন্সে অবশ্যই বিফোর কথাটি যুক্ত থাকবে। এক্ষেত্রে আমাদের কাজ হবে বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব এবং পরে সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করব। যেমন দ্য পেশেন্ট ডাই বিফোর দ্য ডক্টর কাম। এখানে খেয়াল করে দেখো সেন্টেন্সটির মাঝে বিফোর যুক্ত আছে। তো রুল অনুযায়ী আমরা জানি বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স হবে এবং বিফোরের পরে সিম্পল পাস্ট টেন্স হবে। বিফোরের পূর্বে যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে সেন্টেন্সটি হবে দ্য পেশেন্ট হ্যাড ডাইড, কারণ আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্টের পর অক্সিলারি ভার্ব হ্যাড ব্যবহৃত হয় এবং এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হয়। সেজন্য আমরা অক্সিলারি ভার্ব হ্যাড ব্যবহার করেছি এবং ডাই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হিসেবে ডাইড ব্যবহৃত হয়েছে। এবার আসো বিফোরের পরের ক্লোজ দ্য ডক্টর কাম। এখানে কি হবে? নিয়ম অনুযায়ী এখানে সিম্পল পাস্ট টেন্স ব্যবহৃত হবে, সেক্ষেত্রে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। এখানে ভার্ব দেওয়া আছে কাম, এর পাস্ট ফর্ম হচ্ছে কেম, তার মানে এখানে কাম এর পরিবর্তে কেম ব্যবহৃত হবে। তাহলে পুরো সেন্টেন্সটি হচ্ছে
দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। এবার আসো যদি একটি কাজের পর আরেকটি কাজ সংঘটিত হয় সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে নিয়ম হচ্ছে দুটি ক্লোজের মাঝে আফটার ব্যবহৃত হবে এবং আফটারের পূর্বে সিম্পল পাস্ট টেন্স এবং পরে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হবে। অর্থাৎ সেন্টেন্সটিতে যদি আফটার শব্দটি থাকে তাহলে এর পূর্বে সিম্পল পাস্ট টেন্স হবে এবং পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে। যেমন দ্য পেশেন্ট ডাই আফটার দ্য ডক্টর কাম। এক্ষেত্রে যেহেতু মাঝখানে আফটার যুক্ত আছে, আমরা জানি আফটারের পূর্বে সিম্পল পাস্ট টেন্স হবে, সুতরাং ডাই এর পরিবর্তে আমরা কি লিখব? ডাই এর পরিবর্তে লিখব ডাইড। দ্য পেশেন্ট ডাইড, কারণ ডাই এর পাস্ট ফর্ম হচ্ছে ডাইড। এবার আসো আফটারের পরের ক্লোজে কি হবে? দ্য ডক্টর কাম। রুল অনুযায়ী আমরা জানি আফটারের পর পাস্ট পারফেক্ট টেন্স হবে, সুতরাং এখানে হবে হ্যাড কাম, কারণ পাস্ট পারফেক্ট টেন্সের নিয়ম অনুযায়ী অক্সিলারি ভার্ব হ্যাড ব্যবহৃত হবে এবং তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। আমরা জানি কাম ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কামই থাকে, কোনো চেঞ্জ হয় না। তাহলে পুরো সেন্টেন্সটি হচ্ছে দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। সো ডিয়ার স্টুডেন্টস, এটি খুব ইম্পর্ট্যান্ট একটি রুলটি সবসময় মনে রাখার চেষ্টা করবে। এই রুলটি মনে রাখার আরেকটি সহজ উপায় হচ্ছে জাস্ট মনে রাখবে বিফোর এর পূর্বে অলওয়েজ পাস্ট পারফেক্ট টেন্স বসে এবং আফটারের পর পাস্ট পারফেক্ট টেন্স বসে। সুতরাং বিফোরের পর সিম্পল পাস্ট টেন্স হবে, আবার আফটারের পূর্বে সিম্পল পাস্ট টেন্স হবে। সুতরাং এভাবেও তোমরা বিষয়টি মনে রাখতে পারো। রুল 5, নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড দ্বারা সেন্টেন্সের দুটি অংশ যুক্ত হলে প্রথম অংশটির পাস্ট পারফেক্ট টেন্স হয়, দ্বিতীয় অংশটির সিম্পল পাস্ট টেন্স হয়। অর্থাৎ কোনো সেন্টেন্সের শুরুতে যদি নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড এই ফ্রেজগুলো যদি থাকে তাহলে সেই ক্লোজটির পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং পরবর্তী ক্লোজটির সিম্পল পাস্ট টেন্স হয়। যেমন নো সুনার হ্যাড দ্য বেল রিং দেন উই গো টু আওয়ার ক্লাসরুম। এখানে খেয়াল করে দেখো সেন্টেন্সটি নো সুনার হ্যাড দ্বারা শুরু হয়েছে, সুতরাং এই ক্লোজটি অর্থাৎ নো সুনার হ্যাড যুক্ত ক্লোজটির পাস্ট পারফেক্ট টেন্স হবে। অর্থাৎ এখানে যে ভার্ব দেওয়া আছে এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তাহলে রিং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রাং, সুতরাং রিং এর পরিবর্তে আমরা রাং ব্যবহার করব। এরপর আসো দেন এর পরবর্তী ক্লোজ উই গো টু আওয়ার ক্লাসরুম। আমরা জানি দ্বিতীয় অংশটির সিম্পল পাস্ট টেন্স হয়, সুতরাং এখানে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহৃত হবে। তাহলে গো এর পরিবর্তে আমরা লিখব ওয়েন্ট। তাহলে পুরো সেন্টেন্সটি হবে নো সুনার হ্যাড দ্য বেল রাং দেন উই ওয়েন্ট টু আওয়ার ক্লাসরুম। অনুরূপভাবে স্কার্সলি হ্যাড দ্য থিভ সি দ্য পুলিশ দেন হি রান অ্যাওয়ে। এখানে স্কার্সলি হ্যাড যুক্ত অংশটির পাস্ট পারফেক্ট টেন্স হবে, সুতরাং এখানে সি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। আমরা জানি সি এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সিন, সুতরাং সি এর পরিবর্তে আমরা লিখব সিন। এবার এসো সেকেন্ড ক্লোজ হি রান অ্যাওয়ে। এখানে সিম্পল পাস্ট টেন্স ব্যবহৃত হবে, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম ব্যবহৃত হবে। আমরা জানি রান ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে র্যান, সুতরাং রান এর পরিবর্তে আমরা লিখব র্যান। তাহলে পুরো সেন্টেন্সটি হচ্ছে স্কার্সলি হ্যাড দ্য থিফ সিন দ্য পুলিশ ওয়েন হি র্যান অ্যাওয়ে। রুল 6, যে কোনো মডেল অক্সিলারি যেমন ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, নিড, ডিয়ার, অট টু এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি কোনো মডেল অক্সিলারি থাকে তাহলে তারপর অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হবে।
যেমন উই শুড ওবে আওয়ার প্যারেন্টস। এখানে সাবজেক্টের পর শুড ব্যবহৃত হয়েছে, অর্থাৎ মডেল অক্সিলারি ব্যবহৃত হয়েছে। সুতরাং এরপর যে ভার্ব আছে সেই ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হবে। সুতরাং এখানে যে ভার্ব আছে ওবে, এর কোনো পরিবর্তন হবে না, তাহলে ভার্বটি যা আছে তাই থাকবে। সিমিলারলি, উড ইউ হেল্প মি প্লিজ, এখানে উড ব্যবহৃত হয়েছে, অর্থাৎ মডেল অক্সিলারি ব্যবহৃত হয়েছে। এই কারণে ব্র্যাকেটে যে ভার্ব দেওয়া আছে হেল্প, এই ভার্বটির বেস ফর্মই ব্যবহৃত হবে, অর্থাৎ এখানেও ভার্বের কোনো চেঞ্জ হবে না। এভাবেই যে কোনো মডেল অক্সিলারির পর সবসময়ই ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়। সো ডিয়ার স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমরা এই 6টি রুলস নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমরা আরও কিছু নতুন রুলস শিখব। তবে আজকে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে, এখানে যদি কারো কোনো ধরনের কোয়েরি থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। যত দ্রুত সম্ভব আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ এভরিওয়ান ফর বিং উইথ মি।